হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টার এর ফার্স্ট ইউনিট ভারতের শিল্প চ্যাপ্টারের অধাতব শিল্প হিসাবে পেট্রোরসায়ন শিল্প সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও। তাহলে দেখো, পেট্রোরসায়ন শিল্প আরও দুটো নামে পরিচিত, সেটা হচ্ছে আধুনিক শিল্প দানব এবং উদীয়মান শিল্প। বুঝতে পেরেছো? উদীয়মান শিল্প বা সূর্যোদয় শিল্প ভারতীয়, যেহেতু এটা এখন বিকাশ লাভ করছে, সূর্য যেমন উদয় হয় ঠিক একই রকমভাবে ভারতে কিন্তু খুব দ্রুত হারে এটা বৃদ্ধি পাচ্ছে, যার জন্য একে উদীয়মান শিল্প বলছে। এবং আধুনিক শিল্প দানব কেন বলছে, তার কারণ এর আনুষঙ্গিক শিল্পকে সে নষ্ট করছে, যেমন দানব গ্রাস করে সেরকম। তো যাই হোক, তো আধুনিক শিল্প দানব এবং উদীয়মান শিল্প সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে দেখো, আমাদের জানতে হবে যে অধাতব শিল্প কাকে বলে। তাহলে যেহেতু আমরা অধাতব শিল্পর মধ্যে পেট্রোরসায়ন শিল্পকে আলোচনা করছি, তাহলে অধাতব কোনটাকে বলছে? খনি থেকে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে ধাতব আর একটা হচ্ছে অধাতব। তো সেরকম যে শিল্পের কাঁচামাল হিসেবে বিভিন্ন রকমের অধাতব খনিজ দ্রব্য ব্যবহার করা হয়, সেই সব শিল্পগুলিকে অধাতব শিল্প বলে, যেমন হচ্ছে পেট্রোরসায়ন শিল্প। তাহলে এই গেল তোমার অধাতব শিল্পের একটা ডেফিনেশন। এরপর দেখো, পেট্রোরসায়ন শিল্প কাকে বলে। তাহলে পেট্রোরসায়ন শিল্প কোন জিনিসটাকে বলছে? হচ্ছে যে শিল্পে উন্নত প্রযুক্তি ও পরিকাঠামোর দ্বারা তাপীয় এবং অনুঘটীয় ক্র্যাকিং, অক্সিডেশন, হাইড্রোজেনেশন, রাসায়নিক সংশ্লেষের প্রক্রিয়ার মাধ্যমে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত বিভিন্ন উপজাত দ্রব্য দ্বারা বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদন করা হয় এবং বিভিন্ন অনুসারী শিল্পের কাঁচামাল উৎপাদন করা হয়, তাকে পেট্রোরসায়ন শিল্প বলে। তাহলে এই হলো তোমার পেট্রোরসায়ন শিল্পের ডেফিনেশন। এবার এর বৈশিষ্ট্য কি? দেখো, এক নম্বর হচ্ছে পেট্রোরসায়ন শিল্প প্রযুক্তি এবং বাজার নির্ভর এবং মূলধন প্রগাঢ় শ্রম শিল্প। দুই হচ্ছে পেট্রোরসায়ন শিল্প পৃথিবীর উন্নত দেশগুলিতে অধিক গড়ে উঠেছে। তিন হচ্ছে পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন অনুসারী শিল্প গড়ে ওঠে। চার হচ্ছে পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রগুলি সাধারণত খনিজ তেল শোধনাগার, রাসায়নিক সার উৎপাদন কারখানা এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রের কাছাকাছি গড়ে ওঠে। এছাড়াও আমদানিকৃত খনিজ তেল নির্ভর পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রগুলি বন্দরের কাছাকাছি, ঠিক আছে, বন্দরের কাছাকাছি কিন্তু গড়ে ওঠে। যেসব দেশ খনিজ তেল নিজেদের দেশ থেকে উত্তোলন করে, সেই সব দেশের বাজার অঞ্চলের কাছাকাছি অঞ্চলে পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রগুলি গড়ে ওঠে। আর পাঁচ হচ্ছে ব্যবহৃত কাঁচামালের প্রকৃতির জন্য এই শিল্প জৈব রাসায়নিক শিল্পের অন্তর্ভুক্ত। তাহলে এই হলো তোমার পেট্রোরসায়ন শিল্পের ডেফিনেশন এবং তার বৈশিষ্ট্য। এরপর দেখো কতগুলো টিকা আমাদেরকে জানতে হবে। প্রথমে হচ্ছে কি আধুনিক শিল্প দানব। তাহলে আধুনিক শিল্প দানব কেন বলে সেটা আমি তো প্রথমে বললাম, তবুও দেখো এখানে কি বলছে। বলছে আধুনিক শিল্প সভ্যতার অন্যতম একটি রূপকার হলো পেট্রোরসায়ন শিল্প। কারণ এক নম্বর হচ্ছে এই শিল্পের বিভিন্ন উপজাত দ্রব্য থেকে প্রচুর সংখ্যক প্রত্যহিক ব্যবহার্য ভোগ্যপণ্য উৎপাদন করা হয়। দুই হচ্ছে এই শিল্পের উপজাত দ্রব্য অন্যান্য বহু শিল্পের কাঁচামাল তথা মূলধনী দ্রব্য। তিন হচ্ছে জৈব রাসায়নিক শিল্পের 80% কাঁচামাল পেট্রোরসায়ন শিল্প যোগান দেয়। চার হচ্ছে পরিবহন এবং পরিকাঠামোগত উন্নতি ঘটায়। তাই পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে একসঙ্গে একাধিক শিল্প বিকশিত হয়, সেই জন্য এই শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়। অর্থাৎ এখন যে শিল্পগুলো গড়ে উঠছে, সেই সমস্ত শিল্পগুলিতে একসঙ্গে অনেকগুলো শিল্প পেট্রোরসায়ন শিল্পের সঙ্গে গড়ে উঠছে, তাই একে আধুনিক শিল্প দানব বলা হয়। এরপর দেখো, সূর্যোদয় শিল্প বা উদীয়মান শিল্প কেন বলছে। বলছে বয়সে নবীন পেট্রোরসায়ন শিল্পের ভিত্তিতে এক নম্বর অনুসারী শিল্পের বিকাশ ঘটে। দুই হচ্ছে শিল্পের লগ্নির পরিমাণ বৃদ্ধি পায়। তিন হচ্ছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। চার হচ্ছে আঞ্চলিক পরিকাঠামো উন্নত হয়। পাঁচ হচ্ছে নিত্য নতুন সামগ্রীর উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি উন্নত এবং গবেষণার সুযোগ বৃদ্ধি পায়। সুতরাং বৈচিত্র্য, পরিমাণ, ব্যবহারিক গুরুত্বের নিরীক্ষে এই শিল্পকে সূর্যোদয় শিল্প বা উদীয়মান শিল্প বলা হয়। তারপর দেখো, অনুসারী শিল্প কোনটাকে বলছে। বলছে যখন কোনো একটি প্রধান শিল্প কারখানায় উৎপাদিত দ্রব্যটিকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য ওই শিল্প কারখানাটিকে কেন্দ্র করে বিভিন্ন শিল্প গড়ে ওঠে, তাকে অনুসারী শিল্প বলে। পেট্রোরসায়ন শিল্পের প্রধান অনুসারী শিল্পগুলি হলো এক নম্বর হচ্ছে নাইলন, পলিয়েস্টার প্রভৃতি কৃত্রিম বস্তু নির্ভর বস্তু উৎপাদনকারী শিল্প। দুই হচ্ছে পলিথিন, প্লাস্টিক উৎপাদন। তিন হচ্ছে মোম জাতীয় সামগ্রী যেমন মোমবাতি, মোম কাগজ প্রভৃতি নির্মাণ। চার হচ্ছে মলম, ভেসলিন, ক্রিম, সাবান প্রভৃতি সুগন্ধি দ্রব্য উৎপাদনকারী শিল্প। পাঁচ হচ্ছে তোমার কীটনাশক ও সার উৎপাদনকারী শিল্প। তাহলে এই হচ্ছে তোমার পেট্রোরসায়ন শিল্পের সঙ্গে কতগুলো ছোট ছোট টিকা। এরপর দেখো পেট্রোরসায়ন শিল্পের কাঁচামালগুলি কী কী। তাহলে দেখো পেট্রোরসায়ন শিল্পে কী কী কাঁচামাল ব্যবহৃত হয়। দেখো বলছে যে
এক নম্বর হচ্ছে খনিজ তেল নির্ভর কাঁচামাল, আর দুই হচ্ছে প্রাকৃতিক গ্যাস নির্ভর কাঁচামাল। হ্যাঁ, খনিজ তেল নির্ভর কাঁচামাল কোনটা? হচ্ছে খনি থেকে উত্তোলিত অপরিশোধিত খনিজ তেলকে তাপীয় এবং অনুঘটীয় ক্র্যাকিং, অক্সিডেশন, হাইড্রোজেনেশন পদ্ধতিতে তেল শোধনাগারে শোধন করে পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল হিসাবে যেমন রাসায়নিক যৌগ পাওয়া যায়, তেমনি ন্যাপথা, ইথিলিন, প্রপিলিন, মিথেন প্রভৃতি। এদের মধ্যে পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল ন্যাপথা। দেখো এইটা কিন্তু একটা শর্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ। পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? উত্তর হবে তোমার ন্যাপথা। দুই হচ্ছে প্রাকৃতিক গ্যাস নির্ভর কাঁচামাল। হচ্ছে প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত বিভিন্ন রাসায়নিক যৌগ যেগুলি পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, যেমন মিথেন, ইথিলিন, প্রপিলিন, বিউটেন, পেন্টেন, হেক্সেন প্রভৃতি। কোক কয়লা নির্ভর কাঁচামাল। হচ্ছে কোক কয়লা প্রস্তুতের সময় সৃষ্ট উপজাত দ্রব্যসমূহ যেগুলি পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল, যেমন টলুইন, বেঞ্জন, প্যারাজাইলিন, পাইরিডিন, অ্যানথ্রাসিন ইত্যাদি। অন্যান্য কাঁচামালের মধ্যে পড়ছে লবণ, পটাশ, গন্ধক, নাইট্রেট প্রভৃতি। তাহলে এই হচ্ছে পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল। এরপর দেখো যেটা আছে বলছে পেট্রোরসায়ন শিল্পের উপজাত দ্রব্যগুলির নাম লেখো। তাহলে দেখো পেট্রোরসায়ন শিল্প থেকে একাধিক উপজাত দ্রব্য পাওয়া যায়। দেখো এই ছকের মধ্যে খুব সুন্দর করে এটা কিন্তু দেওয়া আছে। এক নম্বর হচ্ছে কৃত্রিম তন্তু, সিনথেটিক তন্তু, নাইলন, পলিস্টার, ফিলামেন্ট তন্তু প্রভৃতি। দুই হচ্ছে রাসায়নিক দ্রব্য, যেমন বেঞ্জিন, কার্বোব্ল্যাক, বিউটেন, প্রপিলিন, ইথিলিন, অ্যালকোহল, ফেনল ইত্যাদি। পলিমার্সের মধ্যে পড়ছে পলিইথিলিন, পলিফিনাইল ক্লোরাইড, পলিস্টারিন, পলিপ্রপিলিন ইত্যাদি। তারপরে ইলাস্টোমারের মধ্যে আছে প্রাকৃতিক রাবার, পলি ইউরোথানেস, পলি বিউটাডিয়েন, সিলিকন প্রভৃতি। ফাইবার ইন্টারমিডিয়েটসের মধ্যে পড়ছে অক্সিলোনাইট, ক্যাম্প্রোলেকটাস, মোনোইথিলিন প্রভৃতি। প্লাস্টিকের মধ্যে আছে কাঁচা উৎপাদন, যেমন পলিথিন, পিভিসি, ফেনল, মোল্ডিং পাউডার প্রভৃতি। আর রূপান্তর শিল্পের মধ্যে হচ্ছে পলিথিন শিট, পিভিসি শিট, পলিথিন ফিল্ম প্রভৃতি। আর দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে আছে তোমার রাসায়নিক সার, কীটনাশক, বিস্ফোরক দ্রব্য, তারপরে রেয়ন ওষুধ, ডিটারজেন্ট, রং, সুগন্ধি দ্রব্য, পলিথিন, ক্রিম ইত্যাদি। তাহলে এই হচ্ছে তোমার প্রধান উপজাত দ্রব্যগুলি। এরপর দেখো উপজাত দ্রব্য কাকে বলে, এটা আমাদের জেনে রাখা দরকার। আমরা ব্যবহার করি শব্দটা, কিন্তু যদি ডেফিনেশন আসে যে উপজাত দ্রব্য, দেখো উপজাত দ্রব্য হলো এমন একটি পণ্য যা কোনো প্রধান পণ্য উৎপাদন প্রক্রিয়ার সময় বা কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রধান পণ্যের পাশাপাশি অতিরিক্ত বা গৌণ পণ্য হিসাবে তৈরি হয়। এই দ্রব্যগুলি প্রধান পণ্যের মতো সরাসরি বিক্রি না হলেও দরকারি এবং বাজারজাত করার যোগ্য হতে পারে। যেমন কয়লা পোড়ানোর ফলে কয়লা, আলকাতরা, অ্যামোনিয়া, হালকা তেল এবং কয়লা গ্যাস উপজাত হিসাবে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে তোমার উপজাত পণ্য। এরপর দেখো আছে ভারতে পেট্রোরসায়ন শিল্পের বিকাশের পর্যায়গুলি লেখো। তাহলে আমাদের ভারতে যে পেট্রোরসায়ন শিল্প উদীয়মান একটা শিল্প, অর্থাৎ উদয় হচ্ছে বা তোমার বর্তমান যুগের সঙ্গে সঙ্গে এর উন্নতি হচ্ছে। তো এই শিল্প মানে বিকাশের পর্যায়গুলি কিভাবে তোমার এসেছে এখন পর্যন্ত, সেটা সম্পর্কে আলোচনা করতে হচ্ছে। তাহলে দেখো স্বাধীনতা পরবর্তীকালে ভারতে পেট্রোরসায়ন শিল্পের দ্রুত অগ্রগতি ঘটেছে। যেমন 1950 সালে, তাহলে আমাদের দেশ স্বাধীন হলো 1947 সালে। 1950 সালে পশ্চিমবঙ্গের রিসরায় সর্বপ্রথম ইথিলিন নির্ভর পেট্রোরসায়ন কারখানা স্থাপনের মাধ্যমে এই উদীয়মান শিল্পের সূচনা হয়। দুই হচ্ছে তোমার 1966 সালে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে মুম্বাইয়ের কাছে ট্রম্বেতে ইউনিয়ন কার্বাইড লিমিটেড কর্তৃক কারখানা স্থাপনের মাধ্যমে ভারতে পেট্রোরসায়ন শিল্পের প্রকৃত জয়যাত্রা শুরু হয়। তাহলে দেখো মুম্বাই হচ্ছে আমাদের ওখানে সব থেকে বড় তৈল শোধনাগার, মুম্বাই হাই, ঠিক আছে। তাহলে ওইখানে কিন্তু তোমার জয়যাত্রার সূচনা হয়। 1968 সালে বেসরকারি উদ্যোগে মহারাষ্ট্রের থানেতে ন্যাশনাল অর্গানিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড NOCIL দ্বারা দ্বিতীয় শিল্পকেন্দ্রটি স্থাপিত হয়। 1969 সালে ভারতে প্রথম সরকারি উদ্যোগে গুজরাটের জওহরনগরে ইন্ডিয়ান পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লিমিটেডের দ্বারা একটি শিল্পকেন্দ্র স্থাপিত হয়। 1974 সালে পেট্রোফাইলস কর্পোরেশন লিমিটেড এর অধীনে শিল্পকেন্দ্র স্থাপিত হয়। 4 নম্বর আছে দেখো 1977 সালে গুজরাটের জামনগরে, দেখো এটা সব থেকে বড় রিলায়েন্স কোম্পানির, এটা গুজরাটের জামনগরে ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র। এবং 1991-92 সালে সুরাটের হাজিয়ার পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে ওঠে। 7 নম্বর হচ্ছে তোমার 1996 সালে কর্ণাটকের ম্যাঙ্গালোরে পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র স্থাপিত হয়েছে। 8 নম্বর হচ্ছে 2002 সাল থেকে পশ্চিমবঙ্গের হলদিয়াতে পেট্রোরসায়ন শিল্পের 2টি কারখানা উৎপাদন শুরু হয়। তাহলে এই হচ্ছে তোমার পেট্রোরসায়ন শিল্পের পর্যায় আমাদের ভারতে। এরপরে দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ভারতের পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।
তাহলে দেখো ভারতে পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র গড়ে ওঠার পিছনে একটা ইন জেনারেল কারণ যদি বলা হয়, তাহলে দেখো এটা বলা যেতে পারে। এক নম্বর হচ্ছে পর্যাপ্ত তৈল সম্পদ, বলছে পশ্চিম ভারতের মুম্বাই হাই, বাসিন, দরিয়া, আঙ্কেলেশ্বর, অলিয়াবেদ, কাম্বে, আহমেদাবাদ, ঢোলাপা, লুনেজ, উত্তর পূর্ব ভারতের ব্রহ্মপুত্র উপত্যকা প্রভৃতি অঞ্চলে সঞ্চিত তেল এই শিল্পের প্রধান কাঁচামালের উৎস। তারপর দেখো 2 নম্বর হচ্ছে জল সম্পদের যোগান, বলছে সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি, কাবেরী, হুগলি, ব্রহ্মপুত্র নদ প্রভৃতি জলাধার থেকে প্রাপ্ত জল শিল্পের চাহিদা পূরণ করে। আর 3 নম্বর হচ্ছে বিস্তৃত সমতল ভূভাগ, মানে ভারতবর্ষের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চলের সুবিস্তৃত সমতল জমির প্রাপ্যতা শিল্প স্থাপনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাহলে এই হচ্ছে পেট্রোরসায়ন শিল্প। আমরা যেমন লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবন ভারতের পূর্বাঞ্চলে দেখতে পাই, কিন্তু পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র কিন্তু আমাদের ভারতের পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ এই 3টে অঞ্চলে কিন্তু কেন্দ্রীভূত হয়েছে। তো যাই হোক, এখানে এবারে পরের যেটা আছে সেটা হচ্ছে যে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। তাহলে কেন্দ্রীয় ভবনের কারণ এই যে এখানে দেওয়া আছে। প্রথমে এখানে আমরা ম্যাপ থেকে দেখতে পাচ্ছি যে এখানে পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রগুলি পূর্ব, পশ্চিম এবং দক্ষিণে কিন্তু বেশিরভাগটাই বিস্তৃত লাভ করেছে। তো এখানে দেখো পশ্চিমাঞ্চল দেওয়া আছে, তারপর আছে দক্ষিণাঞ্চল, তারপরে উত্তর পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল। হ্যাঁ, এরকমভাবে ভাগ করে দেওয়া আছে। তো পশ্চিমাঞ্চলে যে শিল্প কেন্দ্রগুলি আছে সেখানে দেখো এখানে লেখা আছে শিল্প কেন্দ্রের নাম হচ্ছে তোমার ইউসিল, যেটা মহারাষ্ট্রে গড়ে উঠেছে। তারপর তোমার শিল্পকেন্দ্র হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড, এটা হচ্ছে মুম্বাই, হরদিয়া, আমি ভুল পড়লাম, হলদিয়া নয়, হরদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড, যেটা মুম্বাই অবস্থিত। ন্যাশনাল অর্গানিক কেমিক্যালস লিমিটেড, এটা থানে, বেলাপুর, মহারাষ্ট্রে অবস্থিত। পলিওফেলিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটা মহারাষ্ট্রে অবস্থিত। ইন্ডিয়ান পেট্রোকেমিক্যালস কর্পোরেশন লিমিটেড, এটা ভাদোদরা, গুজরাটে অবস্থিত। তারপর ধর পেট্রোফিলস কর্পোরেশন লিমিটেড, যেটা ভারতে অবস্থিত, এবং রিলায়েন্স পেট্রোকেমিক্যাল লিমিটেড, এটা জামনগর, গুজরাটে অবস্থিত। দেখো রিলায়েন্স, হ্যাঁ, এটা হচ্ছে ভারতের সব থেকে বড় পেট্রোকেমিক্যাল লিমিটেড, বুঝতে পেরেছো? তো যাই হোক, এখানে কেন্দ্রীয় ভবনের কারণ দেখো প্রথম হচ্ছে কাঁচামালের প্রাচুর্যতা, বলছে মহারাষ্ট্রের মুম্বাই, দরিয়া বেসিন প্রভৃতি অঞ্চল থেকে উৎপাদিত পেট্রোকেমিক্যাল ট্রম্বে তেল শোধনাগারে শোধন করার পর উৎপাদিত প্রাথমিক এবং মধ্যবর্তী বস্তুসমূহ এই শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বি হচ্ছে গুজরাট রাজ্যের গুজরাট সমভূমি, আলিয়াবেদ প্রভৃতি অঞ্চল থেকে উত্তোলিত খনিজ তেল কয়ালি, দাহেজ, জামনগর প্রভৃতি তেল শোধনাগারে শোধন করার পর উৎপাদিত প্রাথমিক এবং মধ্যবর্তী বস্তুসমূহ এই শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। সি হচ্ছে সুরাট অঞ্চল থেকে উত্তোলিত প্রাকৃতিক গ্যাস ও এই শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। 2 হচ্ছে দেখো বন্দরের সান্নিধ্য, বলছে এই অঞ্চলে অবস্থিত মুম্বাই কান্ডালা বন্দরের মারফত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সহজে আনা যায় এবং উৎপাদিত শিল্পজাত দ্রব্যসমূহ সহজে বিদেশে রপ্তানি করা যায়। 3 নম্বর হচ্ছে জল সম্পদ, বলছে নর্মদা নদী, তাপ্তি নদী, জলাধার, ভূগর্ভস্থ জল প্রভৃতি থেকে শিল্পের প্রয়োজনীয় জলের যোগান পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে পরিবহন, বলছে এই শিল্পের উন্নত রেল সড়ক পরিবহনের দ্বারা শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সহজে আনা যায় এবং উৎপাদিত সামগ্রী সহজে বাজারে পৌঁছে দেওয়া যায়। বিদ্যুৎ শক্তি দেখো তাপ বিদ্যুৎ আছে তোমার ট্রম্বে, আহমেদাবাদে তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ আছে তোমার কয়না, উকাই প্রভৃতিতে জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ আছে তারাপুর এবং কোটাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এবং চাহিদা এবং বাজার কি আছে, মুম্বাই, পুনে, আহমেদাবাদ, ভাদোদরা প্রভৃতি অঞ্চলগুলি জনবহুল হওয়ায় এই অঞ্চলে পেট্রোরসায়ন শিল্পজাত দ্রব্যগুলির চাহিদা থাকায় উৎপাদিত পণ্যের বাজার পাওয়া যায়। মূলধন হচ্ছে রিলায়েন্স, বিড়লা, মফতলালের মতো বড় বড় শিল্পগোষ্ঠী সমূহ এই শিল্পে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে। পরিকাঠামোগত উন্নতি, বলছে এই অঞ্চলের পরিকাঠামো খুব উন্নত হওয়ায় শিল্পের বিকাশে খুব সুবিধা হয়েছে। শ্রমিক হচ্ছে এই রাজ্যে ঘনবসতিপূর্ণ হওয়ায় শিল্পের প্রয়োজনীয় দক্ষ এবং অদক্ষ শ্রমিক সহজে পাওয়া যায়। দেখো এখানে একসঙ্গে কিন্তু আসবে না, তোমাদের হয়তো যেহেতু 3 নম্বর 2 নম্বরের প্রশ্ন, তো হয়তো পশ্চিমাঞ্চল দিল, পূর্বাঞ্চল দিল, উত্তর পূর্বাঞ্চল দিল, বা পূর্বাঞ্চল দিল, বা দক্ষিণাঞ্চল দিল। তাহলে আমরা পশ্চিমাঞ্চলটা আলোচনা করলাম। এবার দক্ষিণাঞ্চলে দেখো কোথায় কোথায় আছে। দক্ষিণ আছে তোমার তামিলনাড়ুর হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড, তারপরে তুতিকোরিন যেটা তামিলনাড়ুতে অবস্থিত, এটা সারদান পেট্রোকেমিক্যালস ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড। তারপর দেখো ম্যাঙ্গালোর বা কর্ণাটকের আছে তোমার ম্যাঙ্গালোর পেট্রোকেমিক্যালস লিমিটেড। আর তামিলনাড়ুর চেন্নাইয়ে আছে তোমার তামিলনাড়ু প্রোডাক্টস। ঠিক আছে, তাহলে এই 4টে মোটামুটি আছে। কেন্দ্রীয় ভবনের কারণ কি, বলছে কাঁচামাল প্রাপ্তির সুবিধা, বলছে কর্ণাটকের ম্যাঙ্গালোর, কেরলের কোচি, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, তামিলনাড়ুর চেন্নাই, নাগাপট্টিনাম প্রভৃতি তেল
শোধনাগার থেকে শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া যায় এবং বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে আনা হয়। 2 হচ্ছে বন্দর, বলছে চেন্নাই, তুতিকোরিন এবং ম্যাঙ্গালোর বন্দরের মাধ্যমে শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল এবং যন্ত্রপাতি আমদানি এবং শিল্পজাত দ্রব্য রপ্তানি করার সুবিধা রয়েছে। 3 হচ্ছে পরিবহন, বলছে এই অঞ্চলের উন্নত সড়ক রেল পরিবহন শিল্প বিকাশের সহায়ক। 4 হচ্ছে আধুনিক প্রযুক্তি, বলছে এই অঞ্চলে শিল্প কারখানা স্থাপন এবং উৎপাদনের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। 5 হচ্ছে বাজার, বলছে দক্ষিণ অঞ্চলে জনবহুল শহরসমূহ যেমন চেন্নাই, বেঙ্গালুরু, মাদুরাই, কোয়েম্বাটুর প্রভৃতি এই শিল্পের বাজারকে সম্প্রসারিত করেছে। 6 হচ্ছে শ্রমিক, বলছে এই অঞ্চলে জনবসতি বেশি হওয়ায় শিল্পে প্রয়োজনীয় দক্ষ ও অদক্ষ শ্রমিক কিন্তু পাওয়া যায়। এবার দেখো উত্তর পূর্বাঞ্চল, ঠিক আছে, উত্তর পূর্বাঞ্চলের অবস্থান হচ্ছে ভারতের পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। উত্তর পূর্বাঞ্চল বলতে প্রধানত বঙ্গাইগাঁও এর পেট্রো কেন্দ্রটিকে নির্দেশ করে, ঠিক আছে। বঙ্গাইগাঁও কিন্তু এই একটাই গড়ে উঠেছে, যেখানে তোমার তার নাম হচ্ছে বঙ্গাইগাঁও পেট্রোকেমিক্যালস লিমিটেড, ঠিক আছে। কেন্দ্রীয় ভবনের কারণ কি বলছে, কাঁচামাল প্রাপ্তির সুবিধা, বলছে অসমের ডিগবয়, নুনামাটি, বঙ্গাইগাঁও তৈল শোধনাগার। দেখো আমাদের ভারতের সব থেকে প্রাচীন তৈল শোধনাগার হচ্ছে তোর এই আসামের ডিগবয়, হ্যাঁ। বঙ্গাইগাঁও তৈল শোধনাগার থেকে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া যায়। 2 হচ্ছে পরিবহন, বলছে এই অঞ্চলের উন্নত সড়ক এবং রেল পরিবহন শিল্প বিকাশের সহায়ক। 3 হচ্ছে বন্দর, বলছে কলকাতা বন্দরের মাধ্যমে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল এবং যন্ত্রপাতি আমদানি এবং শিল্পজাত দ্রব্য রপ্তানি করা হয়। আর চাহিদা হচ্ছে ভারতের উত্তর পূর্ব দিকের রাজ্যগুলিতে পেট্রোরসায়ন শিল্পজাত দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে। 5 হচ্ছে শ্রমিক, বলছে এই অঞ্চলে জনবসতি বেশি হয়, শিল্পে প্রয়োজনীয় দক্ষ এবং অদক্ষ শ্রমিক সহজে পাওয়া যায়। এবার দেখো পূর্বাঞ্চল, ভারতের পূর্বাঞ্চলে দেখো একমাত্র পশ্চিমবঙ্গের হলদিয়াতে আছে, সেটা হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড। তাহলে দেখো বেশিরভাগটাই কিন্তু পশ্চিম ভারতে আছে, বুঝতে পারছো, বেশিরভাগটাই কিন্তু পশ্চিম ভারতে আছে। দক্ষিণাঞ্চলে তোমার 4টে আছে, আর উত্তর পূর্বাঞ্চলে 1টা, আর পূর্বাঞ্চলে 1টা, ঠিক আছে। তাহলে পূর্বাঞ্চলে যেটা আছে হলদিয়া পেট্রোকেমিক্যালস, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে হচ্ছে। তো যাই হোক, হলদিয়া কেন্দ্রীয় ভবনের কারণ কি বলছে, কাঁচামাল প্রাপ্তির সুবিধা, হচ্ছে স্থানীয় হলদিয়া তেল শোধনাগার থেকে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া যায়। 2 হচ্ছে বন্দর, বলছে কলকাতা এবং হলদিয়া বন্দরের মাধ্যমে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল এবং যন্ত্রপাতি আমদানি এবং শিল্পজাত দ্রব্য রপ্তানি করার সুবিধা রয়েছে। 3 হচ্ছে পরিবহন, বলছে দক্ষিণ পূর্ব রেলপথ, পাঁশকুড়া হলদিয়া রেলপথ, হুগলি নদীর জলপথ এই অঞ্চলের উপর দিয়ে বিস্তৃত জাতীয় সড়কসমূহ এই অঞ্চলের শিল্প বিকাশে সাহায্য করেছে। 4 হচ্ছে বাজার, বলছে সমগ্র পূর্ব ভারত সহ প্রতিবেশী দেশ বাংলাদেশ এই অঞ্চলের উৎপাদিত শিল্পজাত দ্রব্যের চাহিদা থাকায় এই শিল্পজাত পণ্যের বিস্তৃত বাজার গড়ে উঠেছে। 5 হচ্ছে প্রযুক্তি, বলছে খড়গপুর আইআইটি সহ এই রাজ্যের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এবং মন্টেল, মিৎসুবিশি প্রভৃতি প্রতিষ্ঠান থেকে শিল্পের প্রয়োজনীয় প্রযুক্তিগত কারিগরি সহায়তা পাওয়া যায়। 6 হচ্ছে বিদ্যুৎ, বলছে ডিভিসি জলবিদ্যুৎ কেন্দ্র, কোলাঘাট ও সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শিল্পের প্রয়োজনীয় বিদ্যুৎ সুলভে পাওয়া যায়। 7 হচ্ছে শ্রমিক, বলছে পশ্চিমবঙ্গ অতি ঘন জনবসতিপূর্ণ রাজ্য হওয়ায় শিল্পে প্রয়োজনীয় দক্ষ এবং অদক্ষ শ্রমিক খুব সহজেই কিন্তু পাওয়া যায়। তাহলে এই গেল তোমার পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ। তাহলে আমাদের যদি বলতে হয়, তাহলে সব থেকে বেশি কেন্দ্রীভূত হয়েছে তোমার পশ্চিম অঞ্চলে, মুম্বাই হাইয়ের কাছাকাছি। তারপরে আছে তোমার দক্ষিণ অঞ্চলে, যেটা তোমার ওই তামিলনাড়ুতে বেশিরভাগটাই আছে এবং কর্ণাটকে অল্প অল্প। আর উত্তর পূর্ব অঞ্চলে যেটা আমাদের আসাম ডিগবয়, যেটা তোমার সব থেকে পুরনো, সেখানে বঙ্গাইগাঁও পেট্রোকেমিক্যালস লিমিটেড। আর পূর্বাঞ্চলে আছে 1টা, সেটা হলদিয়া, অর্থাৎ উত্তর পূর্বে 1টা আর পূর্বে 1টা, বুঝতে পারছো। বেশিরভাগটাই দক্ষিণে, এই পশ্চিমে আর অল্প পরিমাণ দক্ষিণে তোমার কেন্দ্রীভূত আছে। তাহলে যাই হোক, এটাই হলো তোমার বন্টন। এরপর যেটা আছে দেখো, বলছে ভারতের পেট্রোরসায়ন শিল্পের গুরুত্ব লেখো। তাহলে ভারতের পেট্রোরসায়ন শিল্পের গুরুত্ব কী আছে? 1 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের প্লাস্টিকজাত দ্রব্য, যেমন ন্যাপথা, পাউডার, ফেনল, পিভিসি, পলিফিনাইল প্রভৃতি, এবং এগুলিকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে পলিথিন শিট, পলিথিন নল প্রভৃতি উৎপাদন করা হয়। আমরা যেমন বাড়ির যে পাইপ টাইপগুলো ব্যবহার করি বা জলের পাইপ, সেইগুলোকে বলছে। 2 হচ্ছে দেখো পেট্রোরসায়ন শিল্পজাত দ্রব্য সমূহ যেমন রাবার, সার, সুগন্ধি দ্রব্য, ওষুধ প্রভৃতি উৎপাদন করা হয়। 3 হচ্ছে পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অনুসারী শিল্পের বিকাশ ঘটেছে। 4 হচ্ছে মূল পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র এবং বিভিন্ন অনুসারী শিল্পকেন্দ্র সমূহে প্রচুর কর্মস্থান ঘটে এবং এই সব শিল্পকেন্দ্রে প্রচুর অর্থ বিনিয়োগ হওয়ায় দেশীয় অর্থনীতি মজবুত হয়। 5 হচ্ছে কৃষি ভিত্তিক অর্থনীতির দেশে কৃষির উন্নতিকে ত্বরান্বিত করার ক্ষেত্রে এই শিল্পের অবদান অনস্বীকার্য। তাহলে এই হচ্ছে তোমার এর গুরুত্ব। এরপর দেখো পেট্রোরসায়ন শিল্পের সমস্যা এবং সম্ভাবনা কী কী আছে। সমস্যা হচ্ছে ভারতে পর্যাপ্ত পরিমাণে খনিজ তেল উৎপাদন না হওয়ায় এই শিল্পের প্রয়োজনীয় খনিজ তেল বিদেশ থেকে উচ্চ মূল্যে কিনতে হয়, এটা হচ্ছে প্রথম। 2 হচ্ছে আন্তর্জাতিক বাজারে ভারতে উৎপাদিত পেট্রোরসায়ন শিল্পজাত দ্রব্য তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হয়। 3 হচ্ছে এই শিল্পক্ষেত্রে পর্যাপ্ত মূলধন এবং উন্নত প্রযুক্তির অভাব দেখা যায়। 4 হচ্ছে মূল পেট্রোরসায়ন শিল্প এবং অনুসারী শিল্পগুলি ব্যাপক পরিবেশ দূষণ ঘটে
ঘটায়। 5 হচ্ছে ভারতে এই শিল্পের বিকেন্দ্রীভবন ঘটেনি। 6 হচ্ছে বিদ্যুৎ ঘাটতি, করের সমস্যা প্রভৃতি সমস্যাসমূহ এই শিল্পের অন্তরায়। আর সম্ভাবনা কী আছে বলছে, এই শিল্পের ক্ষেত্রে সুদের হার এবং করের বোঝা প্রভৃতি কমানো হয়েছে। 2 হচ্ছে উদার শিল্পনীতির ফলে প্রচুর বিদেশি মূলধন বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। 3 হচ্ছে এই বিভিন্ন অনুসারী শিল্পজাত পণ্যের চাহিদা বৃদ্ধি এই শিল্পের উন্নতিকে অনেকটাই বৃদ্ধি করেছে। তাহলে এই হচ্ছে পেট্রোসায়েন্স শিল্পের সমস্যা এবং সম্ভাবনা। এরপরে দেখো আছে হলদিয়া শিল্পাঞ্চল গড়ে ওঠার জন্য সহায়ক 2টি কারণ লেখো। তাহলে দেখো হলদিয়া শিল্পাঞ্চল, ওইখানে আমাদের তো কারণগুলো তো পড়লাম, কাঁচামাল আর যেটা তোমার আমাদের পূর্ব ভারতে একমাত্র পেট্রোসায়েন্স শিল্পকেন্দ্র। তো যাই হোক, এখানে শুধুমাত্র হলদিয়ার যে গড়ে ওঠার কারণগুলো জানতে চেয়েছে, তো পূর্বাঞ্চলে হলদিয়া যেটা আছে ওটা লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর দেখো ভারতের 4টি পেট্রোসায়েন্স শিল্পকেন্দ্রের নাম। হ্যাঁ, তাহলে ভারতের যে 4টি পেট্রোসায়েন্স শিল্পকেন্দ্র, অর্থাৎ একটা তো আমাদের হলদিয়া হলো, হ্যাঁ, 2 নম্বর হচ্ছে তোমার উত্তর পূর্ব ভারতের বঙ্গাইগাঁও, 3 নম্বর তোমার পশ্চিমের ওই জামনগরটা করা যেতে পারে রিলায়েন্স দ্বারা যেটা পরিচালিত, আর দক্ষিণাঞ্চলের ধরো একটা দিলেই হবে। তা দেখো গুজরাটের ভাদোদরা ইন্ডিয়ান পেট্রোকেমিক্যালস লিমিটেড, হ্যাঁ, এটা হচ্ছে তোমার পশ্চিম ভারতে। পূর্ব ভারতে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড। দক্ষিণ ভারতে আছে তামিলনাড়ুর চেন্নাইয়ে হার্ডিলিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড, আর কর্ণাটকের ম্যাঙ্গালোর আছে ম্যাঙ্গালোর পেট্রোকেমিক্যালস লিমিটেড। তাহলে এই 4টে। এরপর দেখো শেষ প্রশ্ন আছে যে ভারতে পেট্রোসায়েন্স শিল্পকেন্দ্রগুলি বেশিরভাগ বন্দরের কাছে গড়ে উঠেছে কেন? যদিও এটা তোমার যখন আলোচনা করা হয়েছিল গড়ে ওঠার কারণ, তখন এই প্রাকৃতিক কারণের মধ্যে এটা আছে। তো যাই হোক, এখানে দেখো আলাদা করে আলোচনা করছি। ভারতের বেশিরভাগ পেট্রোসায়েন্স শিল্পকেন্দ্র যেমন ট্রম্বে, থানে, মুম্বাই, হলদিয়া, চেন্নাই, জামনগর প্রভৃতি বন্দরের নিকটে গড়ে উঠেছে। কারণ কি? এক নম্বর হচ্ছে কাঁচামাল আনার সুবিধা, বলছে খনিজ তেল শোধন করে পাওয়া উপজাত দ্রব্যগুলি পেট্রোসায়েন্স শিল্পের প্রধান কাঁচামাল। ভারতের বন্দরের মাধ্যমে বিদেশ থেকে খনিজ তেল আমদানি করা হয়, তাই এই শিল্প বন্দরের কাছে গড়ে ওঠায় লাভজনক। 2 হচ্ছে আমদানি এবং রপ্তানিতে সুবিধা, বলছে এছাড়া বন্দরের মাধ্যমে প্রয়োজনীয় কাঁচামাল এবং উন্নত যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি এবং পেট্রোসায়েন্স শিল্পজাত দ্রব্য বিদেশের বাজারে সহজেই রপ্তানি করা যায়। 3 নম্বর হচ্ছে জলপথে ঝুঁকিহীন পরিবহন, বলছে পেট্রোসায়েন্স শিল্পের কাঁচামাল বা শিল্পজাত দ্রব্য অধিকাংশ দাহ্য বস্তু হওয়ায় জলপথে পরিবহনের দুর্ঘটনার আশঙ্কা কম। 4 হচ্ছে উপকূলীয় তেল সম্পদের প্রাচুর্য, বলছে ভারতের তোমার পশ্চিম উপকূলীয় এবং পূর্ব উপকূলীয় তৈল খনি অঞ্চলে বিপুল পরিমাণে খনিজ তেলের সঞ্চয়ের জন্য এই অঞ্চলকে কেন্দ্র করে পেট্রোসায়েন্স শিল্পকেন্দ্র গঠিত হয়েছে। এছাড়াও তৈল সম্পদকে কেন্দ্র করে পরিবহন ব্যয় হ্রাসের উদ্দেশ্যে তেল শোধনাগারগুলি বন্দরের কাছে গড়ে উঠেছে, তাই শিল্পকেন্দ্রগুলি বন্দরের কাছাকাছি কেন্দ্রীভূত হয়েছে। তাহলে দেখো প্রত্যেকটা পেট্রোসায়েন্স শিল্পকেন্দ্রই কিন্তু কোনো না কোনো বন্দরের উপরে নির্ভরশীল। ঠিক আছে, ধরো পশ্চিম ভারতে যেটা আছে সেখানে ধরো মুম্বাই বন্দর, দক্ষিণ ভারতে যেগুলো আছে সেটা পুরো চারিদিকেই তো ধরো বন্দর আর বন্দর, আর উত্তর পূর্ব ভারতে যেটা আছে বঙ্গাইগাঁও সেটা কিন্তু কলকাতা বন্দরের উপরে নির্ভরশীল, বুঝতে পেরেছ। আর পূর্ব ভারতে যেটা আছে হলদিয়া, ও তো নিজেরই বন্দর রয়েছে। তাহলে এই হচ্ছে তোমার বন্দর, বেশিরভাগ নয়, ভারতের প্রায় সবগুলোই তোমার, একমাত্র উত্তর পূর্বের যে বঙ্গাইগাঁওটা আছে ওইটা শুধুমাত্র তোমার দূরে, তারা কিন্তু কলকাতা বন্দরের উপরে নির্ভরশীল। যাই হোক, তাহলে এই হলো তোমার পেট্রোসায়েন্স শিল্প সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা। যদি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও। তাহলে এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।